তাহলে পরের জনকে যুক্ত করি। এমডি হাফিজ শেখ আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আসিফ ভাই, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, কেমন আছেন? আমি তো দীর্ঘ 2 বছর পরে আপনার সাথে আজকে যুক্ত হলাম। আমি শুনি, সবসময় আপনার লাইভ শুনি, পিছন থেকে আচ্ছা শুনি। আচ্ছা তো আচ্ছা। হ্যাঁ, আমার উম, মনে আছে, আপনার নামটা আমার মনে আছে, হাফিজ শেখ নামটা মনে আছে, কিন্তু কি নিয়ে কথা হয়েছিল সেটা যদিও মনে নাই। একটু তাহলে বলেন, যে আমাদের আগের কনভারসেশন কি হয়েছিল সেটা একটু বলেন, তাহলে মনে পড়বে। কনভারসেশন বলতে আমার জীবনের মোড়টা তো আপনি ঘুরাই দিয়েছেন। আমি মনে করেন যত পড়ালেখা করেছি তা থেকে যা শিখেছি, তার মনে করেন আহ, আমি মনে করি আমার এই যে, 40 বছর বয়স আমার, আমি যা পড়ালেখা করে শিখেছি তার ডাবল শিখেছি আপনার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, তো তো পুরো জাহান্নামের পথে চলে গেছেন তাইলে, এটা তো ঠিক করেন নাই। কিন্তু হাফিজ তো শেখ ভাই, আপনি কি আমার লাইভ অনেক বছর ধরে শোনেন? বলেন তো, আমার আমার মনে হচ্ছে আমি, আপনি অনেক বছর ধরেই আপনারে দেখি আমি। হ্যাঁ হ্যাঁ, আমি 13 সাল, 13 বা 14 সাল এরকম টাইম থেকে শুনি আপনার লাইভ। হ্যাঁ, আমার মনে হয় যে আপনি 15 সাল থেকে আপনারে আমি দেখি। হাফিজ শেখ নামটা আমার খেয়াল আছে, মনে হয় যে 15 সাল থেকে দেখি। তার মানে আপনি কি শুরুর দিকে আমারে গালিগালাজ করতেন? শুরুর দিকে শুধু গালিগালাজ না, আমি এমন একজন কট্টর মুমিন ছিলাম যে খুন করে ফেলতাম আপনাকে যদি আমি হাতে কাছে পাইতাম। হ্যাঁ, আমার এই যে হাফিজ শেখ নামটা আমার খুবই স্পষ্ট মনে আছে। এইরকমের একজন আমার কয়েকবার মানে খুব চিল্লাপাল্লা করছিল আমার সাথে লাইভে ঢুইকা। আপনি কি সেই ব্যক্তি? না না না, আমি ওইভাবে আমি লাইভে চিল্লাপাল্লা করিনি কখনই আপনার সাথে। তো আমি তাহলে কি এই প্রথম, অন্য কোনো লাইভে গিয়ে আমার নামে খারাপ কথা বলছিলেন? আমার না কাছে না আমার কেন যেন মনে হয় আপনার এই হাফিজ শেখ নামে একজন আমার লাইভে অথবা অন্য কোনো লাইভে গিয়ে আমার নামে খুব মানে ইয়া না টিয়া বলছিল কি যেন। না না, আমি ওই প্রথম দিকে শুনতাম, শুনে আর কি আমার খুব খারাপ লাগতো আর কি। তো আচ্ছা পরে আমি যখন এগুলা রেফারেন্স গুলো চেক করলাম, এভিডেন্স গুলো দেখলাম, দেখি যে আপনার কথা একজন 100 খাঁটি। তো আচ্ছা। তো যাই হোক, আমি আর কি অনেক আগে আপনার সাথে আর 2 বছর আগে অ্যাড ছিল, কথা হয়েছিল। তো মনে করলাম যে একটু কথা বলি, অনেকদিন কথা হয় না, আচ্ছা, অনেক এই ভালো আর কি। লাগলো আপনার সাথে কথা বলে, ভালো লাগলো। আর আরেকটা, কিন্তু আসিফ ভাই, হ্যাঁ আরেকটা হ্যাঁ হ্যাঁ, বলেন। আরেকটা কথা হচ্ছে, বলছি যে ওই যে আমার একটা জিনিস, আমি এই জিনিসটা এখনো বুঝতে পারি না যে সবকিছুর মানে ইউনিভার্সে যা কিছু আছে এগুলো কি শুরু থাকাটা দরকার, না শুরু থাকা, শুরু শুরুটা কিভাবে আর কি, এটা যদি আবার একটু বলতেন। এখন আমরা যেই রকমের যেভাবে বড় হয়েছি, যেভাবে মানুষ যেভাবে বড় হয়েছে, আমাদের কাছে তো এটা মনে হওয়াটাই স্বাভাবিক যে সবকিছুরই একটা শুরু আছে, কারণ আমরা সবকিছু এইভাবেই দেখে বড় হয়েছি যে সবকিছুর একটা শুরু আছে। এখন আমাদের কাছে তো এই কনসেপ্টটা আমাদের মাথার ভিতরে নাই, যে কিছু অনন্ত অসীম হইতে পারে, এই কনসেপ্টটা আমাদের মধ্যে নাই। যেমন ধরেন আহ যেমন ধরেন যে ওই যে একটা সময়ে মানুষ সবকিছুরে মূর্তিতে পরিণত করত। হ্যাঁ, মনে করেন আফ্রিকার জঙ্গলে যারা হচ্ছে গিয়ে ধর্ম বিশ্বাস করে, তারা কি করত, যে কোনো আবেগ অনুভূতি, সেই আবেগ অনুভূতি গুলারে মূর্তিতে পরিণত করতো। মূর্তি ছাড়া তারা বুঝতো না যে অ্যাবস্ট্রাক্ট কোনো জিনিস থাকতে পারে, বা আহ, কোনো কিছু যে মূর্তিমান না, এরকম কোনো কিছু যে থাকা সম্ভব। মানুষের আবেগ অনুভূতি এগুলোর তো কোনো আসলে আকার আকৃতি নাই, তাই না? মানুষের রাগ, ক্ষোভ, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, এই যে এই মানুষের যে অনুভূতিগুলা, এই অনুভূতিগুলার তো আসলে কোনো আকার আকৃতি নাই। এখন আফ্রিকার ওই অঞ্চলের মানুষ এই জিনিসটা বুঝতেই পারতো না যে আকার আকৃতি ছাড়া কোনো কিছু মানুষের মাথায় আসে কিভাবে, কল্পনাতে আনে কিভাবে মানুষ। তো তাদের সাথে যখন মানে অন্য ইউরোপিয়ানদের যোগাযোগ হয়েছে, তখন ইউরোপিয়ানরা যখন তাদেরকে বুঝাইছে যে অ্যাবস্ট্রাক্ট ধারণা আসলে কি জিনিস, তখন ওই আফ্রিকার ওই জনগোষ্ঠীর ওই জিনিসটা বুঝতে অনেক কষ্ট হয়েছে। কারণ তাদের কাছে সবকিছুই হচ্ছে মূর্তিমান, তারা সবকিছুরই মূর্তিতে পরিণত করে। আবেগরেও তারা মূর্তিতে রূপ দেয়। মানে খুশির অনুভূতিরও তারা একটা মূর্তিতে মানে রূপ দেয়, হিংসার অনুভূতিরও তারা একটা মূর্তিতে রূপ দেয়। এইভাবে তারা কল্পনা করে, তাদের কল্পনা করার কনসেপ্টটাই ভিন্ন।
আবার ইউরোপিয়ানদের কনসেপ্টটা ছিল একটু ভিন্ন। এই যে এক এক অঞ্চলের মানুষের চিন্তা করার পদ্ধতি বা কল্পনা করার পদ্ধতিটা যে ভিন্ন, এই ভিন্নতা থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে আমরা যে মানুষ, আমাদের যে কল্পনা করার পদ্ধতি, সেই পদ্ধতিটা হইলো আমরা ছোটবেলা থেকে বড় হই এইভাবেই, যে একটা বাচ্চার জন্ম হয়, তারপর পরে গিয়ে মৃত্যু হয়, একটা গাছ বড় হয়, বড় কয়েকদিন পরে গিয়ে মৃত্যু হয়। এই জিনিসটা আমরা দেখে দেখে আমাদের কল্পনাটাও বা আমাদের চিন্তার জগৎটা এভাবে তৈরি হয়েছে যে এইটার শুরু থাকতে হবে, শেষ থাকতে হবে। শুরু বা শেষ না থাকলে এটা কেমনে হয়, এই জিনিসটা আমাদের কল্পনাতে আসে না। এটা যে অসীম, যে কনসেপ্টটা, অসীমতা যে জিনিসটা, সেই জিনিসটা আমাদের মাথার ভিতরে ঠিকভাবে কল্পনায় আসতে চায় না। অসীম আবার কিভাবে হয়? তো এই জিনিসটা, এই যে এইখানে যে সমস্যাটা হয়, যে একটু আগে যে বললাম, শক্তি হচ্ছে, শক্তির কোনো বিনাশ নাই, শুরুও নাই, শেষও নাই। এই জিনিসটা কল্পনা করতে বা এই জিনিসটা চিন্তা করতে মানুষের অনেক খাটতে হয়েছে, অনেক মানে এই জিনিসটা অ্যাবজর্ভ করতে, যে এই ধারণাটা কি, বা ম্যাথমেটিক্সে যে অসীম ইনফিনিট নাম্বার আছে, সেই ইনফিনিট নাম্বারটারে কল্পনা করতে মানুষের অনেক কষ্ট হয়েছে। ইনফিনিটি একটা খুবই জটিল একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা অনেকেই এখনো, অনেক মানুষ আছে যারা এই জিনিসটা বোঝে না। তো এই কারণে আমাদের কাছে যেটা মনে হয়, আমরা যেহেতু মানুষ, সেহেতু আমাদের কাছে মনে হয় একটা জিনিসের শুরু থাকবে, শেষ থাকবে। এই কারণে আমরা এইভাবেই জিনিসগুলাকে আইডেন্টিফাই করি। হাফিজ ভাই। আচ্ছা, বুঝতে পারলাম। তো ভালো থাকবেন আসিফ ভাই। ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। আপনাকে তাহলে বিদায় জানাই। ভালো লাগলো কথা বলে, আবার কথা হবে। আচ্ছা, ওকে। আচ্ছা, ঠিক আছে। তো উনি হচ্ছেন আমাদের হাফিজ শেখ ভাই। উনি আগে বোধহয় আমার সাথে কথা হয়েছে। উনি তর্ক বিতর্ক হয়তো করেছেন আমার অনেক বছর আগে। নামটা আমার খেয়াল আছে, হাফিজ শেখ, আর কিছু খেয়াল নাই এই মুহূর্তে। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। কবির, কবির আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। ভাই, হ্যাঁ, বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। স্যার, আমি মাঝে মধ্যে আপনাদের লাইভে আসি, একটু স্পিকার নিয়ে কথা বলি, কোনো প্রশ্ন থাকলে একটু ক্লারিফাই করে দিন, আপনার কাছে আছে। ভাই, আপনার আজকে যে কথা জিনিসটা আমার পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে না, আপনার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে না। একটু যেটা বলতে চাচ্ছিলাম, যে মাঝে মধ্যে আপনাদের লাইভে আসি, আইসা কিছু জানার থাকলে জানি বা আপনাদের কখনো শুনি। আমার কথা কি এখন বুঝতে ভাই, পারছেন আপনি? অনেক সাউন্ড হচ্ছে, আশপাশ থেকে অনেক সাউন্ড হচ্ছে। একটু বের হয়ে আবারও যুক্ত হন ভাই, তাহলে আপনি, বোঝা যাচ্ছে না কথা, আমি পরিষ্কার বুঝতে পারছি না ভাই, আপনাকে। একটু আগে না। আচ্ছা, ঠিক আছে, বলেন। আচ্ছা, আমি একটু কাজটা ব্লুটুথটা অফ আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন ঠিক আছে, এখন একটু বেটার, একটু জোরে বলেন। হ্যাঁ। আচ্ছা, তাই শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, কিন্তু একটু আস্তে হয়ে গেছে। এখন পরিষ্কার কিন্তু আস্তে। আচ্ছা, আমি আজকে যেটা আপনার সাথে একটু ক্লিয়ারিফাই করতে চাচ্ছি, যেটা জানতে চাচ্ছি আপনার কাছে, আহ, সাধারণত আমাদের যে মুসলমানরা বা মুসলিম জাতি, যে সারা বিশ্বে যতখানি মুসলিম দেশ আছে, সবাই মোটামুটি সুদের ব্যাপারে ভাই, খুবই তারা। ভাই কবির ভাই, কবির ভাই, মুসলিম কোনো জাতি না, মুসলিম হচ্ছে একটা সম্প্রদায়। হ্যাঁ, জাতি আর আচ্ছা, সম্প্রদায় আলাদা জিনিস। একটু কারেক্ট করে বলেন, মুসলিম সম্প্রদায় বলেন। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছি বা বুঝতে চাচ্ছি, যেমন আমরা বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশে আমাদের যারা মৌলানারা আছে বা যত মুসলিম স্কলার আছে, তারা খুব জোরভাবে বলে সুদ না খাওয়ার জন্য, সুদের সাথে সম্পৃক্ত হওয়া না না হওয়ার জন্য। তো যেটা আপনিও জানেন, আমিও জানি, আমাদের বাংলাদেশ সরকার এই আইএমএফ থেকে বা এডিবি থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা ঋণ নিচ্ছে, এবং এটার বিপরীতে তারা ঋণ দিচ্ছে। এবং এই আমাদের সরকার এই টাকা থেকেই, বা এই সরকার আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তারা এগুলা সাবসিডি, মানে ভর্তুকি দেয়। মানে আমি যদি সরকারের ভর্তুকি দেওয়া চাল খাচ্ছি, তাহলে কি আমি হারাম খাচ্ছি না? কারণ আমি তো ঋণ নিতেছি। হ্যাঁ, একদম একদম, হ্যাঁ, হারাম, এগুলা হারাম, খাওয়া হারাম হবে, কারণ এগুলা সুদের টাকায়। যেমন 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 মনে করেন, যেমন মনে করেন আমরা বড় বড় প্রজেক্ট করি, যেমন পদ্মা সেতু বানালাম আমরা ঋণ নিয়ে, বা যমুনা সেতু। মানে এটার উপর দিয়ে যদি আমি যাই লেখাপড়া করি, মাদ্রাসায় পড়ি, তাহলে ওই পড়াটা তো মানে হালাল হচ্ছে না।
একদম সুদের টাকার সাথে সম্পর্কিত যাবতীয় জিনিস হারাম হবে। তাহলে 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 কি আমি ধরে নিতে পারি না আমরা সবাই হারাম খাই বড় হইতেছি বাংলাদেশে? সবাই জাহান্নামী ভাই, সবাই জাহান্নামী বাংলাদেশে, সব হুজুররা পর্যন্ত জাহান্নামী ভাই তো বাংলাদেশে। হুজুর তো মনে করেন যদি যেমন হচ্ছে মনে করেন এক হুজুরের বাড়ি টাঙ্গা, সে বিয়ে করছে রাজবাড়ি ইয়েতে রাজশাহীতে, সে যখন যমুনা সেতুর উপর দিয়ে যাবে সে তো আপনি এই হারামের উপর দিয়ে যাইতেছে। হারামের উপর দিয়ে যাইতেছে, আবার ওই টোল ফি দিতেছে। টোল ফি দেওয়াটা হচ্ছে সুদের টাকা দেয়া, হ্যাঁ, ওই টাকাটা সে হ্যাঁ, দিতেছে, সুদের টাকা সে দিতেছে, ওইটার জন্য সে সে টাকা দিতে ডবল সাহায্য ঝামেলা। করতেছে। হ্যাঁ, সাহায্য না, সে ওই টাকাটা পে করতেছে, সুদের টাকাটা পেমেন্ট দিচ্ছে সে, এটার জন্য সে সরাসরি জাহান্নামী ভাই। ঠিক আছে। না, ওইটাই জাস্ট আমার মাথায় আসলো। আর অনেক কিছু কিছুক্ষণ আগের যে রাজা আপনি যুক্ত করছেন, উনি তো বললো যে আপনার মাধ্যমে হয়তো একটা সঠিক একটা মানে দিক নির্দেশনা পাইছি। মোটামুটি আমিও তাই, আমার মনে হয় মানে একটা বেসিক সেন্স কাজ করতো ধর্ম নিয়ে, এগুলা কি হয় কিভাবে হইতে পারে এই সে। তারপর যখন আপনার কথাবার্তা আসলে শুনলাম, আলোচনা শুনলাম, কারণ আমি তো আমাদের এত সময় নাই বা এত ধৈর্য নাই যে আপনাদের মতন রিসার্চ করি বা আলোচনা করি। তো আপনাদের মাধ্যমে কিছু কিছু জিনিস জানি। আর যদিও আমি খুব একটা ভেরিফাই করি না, কিন্তু আমি আমার কমন সেন্স ইউজ করি। যেমন আপনার মাধ্যমে একটা ইয়ে জানতে পারলাম যে এই হাদিস, যে ওই যে মেঘ গুলাকে নাকি কন্ট্রোল করার জন্য যে আমরা ইয়ে হয় লাইটিং হয়, এটা হচ্ছে ফেরেশতাদের চাবুক। হ্যাঁ, হ্যাঁ, তো ঠিক। এটার ভেরিফাই করার জন্য তো আর আমার ওই কোনো হাদিস খুঁজতে হবে না। এটা এটা আমার কমন সেন্সে কাজ করে, যেটা হইতেই পারে না যে ফেরেশতাদের চাবুক। এটা একটা আপনার ওই কি বলে না যে বুড়ির গল্প বা কি জানি বলে না, এসব গল্পেই। হ্যাঁ, হ্যাঁ, তো আপনার চাঁদের মাধ্যমে পরে হয়তো আমি একটা গল্পটা ক্লিয়ার পথ গল্প, পাইছি, সঠিক মিথ্যে পথে, যে কাহিনী। না এগুলা হইতেই পারে না। হ্যাঁ, ঠিক বলছেন ভাই। ঠিক আছে, আপনি মানে যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতেছেন, এটা একটা ভালো বিষয়। আরো চিন্তা ভাবনা করেন, এখনই কোনো ডিসিশনে যাইতে হবে যেমন কোনো কথা নাই। আপনি আরো ভাবেন, আরো যাচাই করেন, তারপরে সিদ্ধান্ত নেন। অবশ্যই হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। তো ভালো থাকবেন নসিব। ঠিক আছে কবির ভাই, আপনিও ভালো থাকবেন, বিদায় জানাচ্ছি। তাহলে পরের জনকে যুক্ত করতেছি। আহ আহ, এইডেন, আপনাকে যুক্ত করা হয়েছে। এইডেন, আপনি বলেন। আম, জি, থ্যাংক ইউ আসিফ ভাই। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, থ্যাংক ইউ আসিফ ভাই। আম, আপনি কিছুদিন আগে আসাদ নূর ভাইয়ার সাথে একটা লাইভ করছিলেন। জাস্ট প্রায় মনোযোগ দিয়ে পুরোটাই শুনেছি। বাই দ্য জিনিসটা খুব ভালো লাগছে আমার, মানে আপনার আই থিঙ্ক ইউ শুড ডু থিংস লাইক দিস মোর। তো যাই হোক, এইখানে মানে আমার আসলে ফরহাদ মজা নিয়ে কিছু প্রশ্ন ছিল। তো অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছি, সো থ্যাংকস এগেন। আপনি ওনার সম্পর্কে কিছুটা সমালোচনার সুরেই কথা বলেছেন, দ্যাটস ফাইন। ডু ইউ থিঙ্ক যে ফরহাদ মাঝার রিসেন্টলি যেই যা করছে বা যা বলছে, ডু ইউ থিঙ্ক এটা প্রেইজ ওয়ার্দি? ডোন্ট ইউ থিঙ্ক? আমি যেটা মনে করি যে ফরহাদ মজহার হচ্ছে গিয়ে আহ, আহ, তার যে মতাদর্শ, সেই মতাদর্শটাকে অ্যাটাক করার দরকার আছে, অ্যাটাক করা প্রয়োজন। ফরহাদ মজহার এখানে কোনো, আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় ব্যক্তি না। তার সে যে মতাদর্শটা মানে প্রচার করে, ইসলামী মতাদর্শ, ইসলামী কমিউনিজম, এই জিনিসটাকে অ্যাটাক করার প্রয়োজন আছে, এবং এই জিনিসটা যে কেন মানে ভণ্ডামি, এই জিনিসটা কেন যে এক ধরনের বাটপারি, এই জিনিসটা প্রকাশ করার দরকার আছে। আচ্ছা, রাইট। ঠিক আছে, মানে হ্যাঁ ঠিক আছে, মানে কিন্তু যেটা যেটা হচ্ছে যে উনি মানে যেটা উনি বলে, মানে নিজে উনি দাবি করে যে উনি সবসময় হচ্ছে যারা মানে যারা হচ্ছে অত্যাচারিত হয় বা সমাজে পদদলিত হয় সবসময় তাদের হয়ে কথা বলে আসে, এবং উনি এখনো বলছেন। না, এটা এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। মানে নাস্তিকরা যখন কোপ কোপ খাচ্ছিল, তখন তো সে নাস্তিকদের পক্ষে কথা বলেনি, বলেছে? না, আমার মনে হয় না। নাস্তিকদের পক্ষে তো একটা কথাও সে বলেনি। সে তো বলে নাই যে এইভাবে মানুষ, মানে ব্লগাররা যেটাই বলুক না কেন, তাদেরকে তো এইভাবে জবাই করে ফেলা এটা উচিত না, এটা তো সে বলে নাই। তাহলে রাইট, ফরহাদ মজারের প্রতি ব্যক্তিগতভাবে তো আমার কোনো ইয়া নাই, কিন্তু শিওর। ফরহাদ মজার যে মতাদর্শটা
প্রচার করে, তারা যেই ইসলামী কমিউনিজম আনতে চায়, ইসলাম আসলে যে জিনিসটা হবে, ফরাদ মজহারকে সবার আগে জবাই করা হবে। ফরাদ মজহারকে সবার আগে, এটা যেটা ইরানে ঘটেছিল, হ্যাঁ, ইরানে যখন বিপ্লব ঘটেছিল তখন ওই ইরানের যে কমিউনিস্টরা তারা এই ইরানের যে ইসলামিক সরকার, ইসলামিক যে পার্টি, সেই পার্টিকে বলেছিল যে ওরা জিতলে জিতুক, অসুবিধা নেই। সেই সময় ফ্রান্সের কিছু দার্শনিক ছিলেন, সেই দার্শনিকদের ভিতরে জাপল সাত্রে ছিলেন। জাপল সাত্রের একটা বড় মিটিং হয়েছিল ইরানের বিপ্লবের পক্ষে বিপক্ষ নিয়ে। সেই সময় মিশেল ফুকোর মতো বড় দার্শনিক, বড় ফিলোসফার, সে ইরানের বিপ্লবকে সমর্থন দিয়েছিল। ইরানের মানে মিশেল ফুকো সেই সময় সবচেয়ে বড় ফিলোসফার, এবং এখন পর্যন্ত বড় ফিলোসফারদের মধ্যে একজন ধরা হয় মিশেল ফুকোকে। এই মিশেল ফুকো ইরানের এই ইসলামিক মানে যেই আয়াতুল্লাহ খোমেনির যে ইসলামিক দল, এটাকে সমর্থন দিয়েছিল, এবং এইটা জয় হয় মিশেল ফুকো খুশিতে আবার ইরান ঘুরতে গেছিল। মজার ব্যাপার হচ্ছে ওই যখনই, এবং সেই সময়ের কমিউনিস্ট যারা ছিল ওই অঞ্চলে, সেই কমিউনিস্টরা বলেছিল যে জনগণ খুব দ্রুতই ইসলামিক এই সরকারের মোহ তাদের ভেঙে যাবে এবং তারা আবার সেকুলার ঘরানার রাজনীতিতে ফিরে আসবে, গণতন্ত্রে ফিরে আসবে। কিন্তু ওই খোমেনি সরকার, ওই ইসলামিক সরকার আসার সাথে সাথে কমিউনিস্টদেরকে একেবারে গণহারে হত্যা করা হইলো, একদম মানে মানে জেলখানায় নিয়ে নিয়ে ফাঁসিতে ঝোলানো হইলো অনেক কমিউনিস্টকে। পরবর্তীতে বুদ্ধিজীবীদেরকে, মিশেল ফুকো যিনি ছিলেন নিজে একজন গে, সে ওই যে ওইখানে গিয়ে ফুর্তি টুর্তি করে আসলেন, আনন্দ ফুর্তি করলো। ইরানে ওই যে ইসলামিক সরকার গঠন হয়েছে, খুব খুশি তারা, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইসলামিক সরকার গঠন হয়েছে, বিরাট খুশি। আসার পর জানতে পারলো ওইখানে গেদেরকে পাহাড় থেকে, দেয়ালের উপর থেকে নিয়ে ঠাস করে ফালায় দেওয়া হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। আইন করা হইলো সমকামিতা হারাম, যেহেতু ইসলামে আছে। তখন এই মিশেল ফুকোরা যত কিছু বলল যে না এগুলা করা যাবে না, তোমরা এই সমস্ত করো না, তখন কিন্তু আর মিশেল ফুকোর কথা কিন্তু কেউ শুনলো না। বা ধরেন ফ্রান্সের যেই দার্শনিকরা ইরানের এই ইসলামিক ইস্যুকে সমর্থন দিছিল, নৈতিক সমর্থন দিছিল, তাদের কারো কথাই কিন্তু আর ইসলামিক সরকার শুনলো না। ইসলামী শরীয়তি আইন কায়েম করে ফেললো। এই ইসলামী শরীয়তি আইন যখন কায়েম করলো, তখন তারা আর এই সমস্ত যেই বুদ্ধিজীবীরা তাদের পক্ষ হয়ে বিভিন্ন দেশে গিয়ে গিয়ে জনমত গঠন করছে, তাদের পক্ষ হয়ে হয়ে গিয়ে প্রচার চালাইছে, তাদের মানে রাষ্ট্রের ইসলামিক রাষ্ট্রের পক্ষে বিভিন্ন জায়গায় গিয়ে দাঁড়াইছে, তাদের কোনো মতামতই আর শোনা হইলো না। তখন তাদেরকে ফাঁসিতে ঝোলানো হইলো অনেককে। ইরানে যারা ছিল তাদেরকে তো ফাঁসিতেই ঝোলানো হইলো। এই মিশেল ফুকোর মতো লোকেরা ইউরোপে ছিল দেখে বাইচে গেল, কিন্তু যারা ইরানে ছিল তারা আর বাঁচলো না। তার মানে এই যে হত্যাকাণ্ডগুলো ঘটলো, সেইটার দায় মিশেল ফুকোর উপরেও বর্তায়। মিশেল ফুকো এই আকামের সাথে জড়িত, যে তার এই ভুল রাজনৈতিক সিদ্ধান্তের কারণে এই যে ইসলাম আসলে সাম্রাজ্যবাদকে হটায় ইসলাম সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবে, এই ধরনের একটা উদ্ভট একটা চিন্তার কারণে, এদের মতো কিছু লোকের উদ্ভট চিন্তার কারণে ইরানের আজকে পর্যন্ত এই অবস্থা। আজকে পর্যন্ত মেয়েরা বোরখা হিজাব ছাড়া বের হইলে তাদেরকে মারপিট করা হয়, বাচ্চা মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়, ইসলামী শরীয়ত কায়েম করা হয়েছে, প্রেম করলে পাথর ছোঁড়া মেয়েরা ফেলা হয়। এই ইসলামী শরীয়তের দায় এই মিশেল ফুকোর মতো লোকদের ঘাড়েও বর্তায়। তারা নিজেরা গিয়ে, এই মিশেল ফুকো নিজে গিয়ে হইয়া এমন একটা সরকারকে সে গিয়া প্রতিষ্ঠা করছে, যেই সরকার ওই ইরানের গিয়েদেরকে মেরে ফেলতেছে, সমকামীদেরকে হত্যা করতেছে। তার মানে হচ্ছে কি, এই হত্যাকাণ্ডগুলা যেই মানে সমকামীদেরকে মারা হচ্ছে, সেই সমকামীদেরকে মারার পেছনে মিশেল ফুকোরও একটা অবদান আছে, এটা আমি মনে করি। এখন এই যে ফরাদ মজারের মতো লোকেরা যারা ইসলাম ইসলাম নিয়ে চেঁচামেচি করতেছে, ইসলামী শরীয়ত যখন কায়েম হবে তখন তো এই ফরাদ মজারে সবার আগে মানে কল্লা ফেলা হবে। ওরে আগে উল্টা কইরা তারপরে ঝুলা রাখবে। হ্যাঁ, লালন ফকির একে ঢুকায় দেওয়া হবে ভিতর দিয়া। হ্যাঁ, লালনের এই সমস্ত ফাইজলামি, এই সমস্ত গাঞ্জা খায়, সমস্ত ওরে তো সবার আগে লিভ টুগেদার করার দায় ওরে দৌড়া মাইরা, ওরে আর ওর মানে পার্টনারে লিভ টুগেদার করার দায়ে পাথর মানে গলা পর্যন্ত, কোমর পর্যন্ত মাটিতে পুঁতা পাথর ছিঁড়ে মারা হবে। এটা এই দুইজন রে, হ্যাঁ, যারা লিভ টুগেদার করতো। এরপরে হচ্ছে কি ইসলামী শরীয়ত কায়েম হবে, যেটার ভুক্তভোগী ফরাদ মজার নিজেও হবে। কিন্তু এই ফরাদ মজার এই ইসলামী সরকারকে ক্ষমতায় আনার জন্যই
এই এত দৌড়াদৌড়ি, এত ফালাফালি, এত ইয়া করছে। এই লোক নিজে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করতো আগে, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি কইরা সে দেখছে যে ভাত পায় না, কোনো জায়গায় কোনো সুবিধা করতে পারে নাই। এই কারণে গিয়া সে এই সমস্ত ইসের সাথে গিয়ে, জঙ্গিগুলোর সাথে গিয়ে যুক্ত হয়েছে। জীবনে যদি শেষ জীবনে যদি একটা কিছু বিপ্লব টিপ্লব করে রাখা যায়, মানে যেটা সেটা যেই বিপ্লবী হোক না কেন, একটা কিছু করে উলট পালট করে দিই, একটা কিছু উলট পালট করি, এই ধান্দায় সেই এই লোক এই সমস্ত ইসলামী পার্টিগুলোর সাথে, হেফাজত ইসলাম, জামাত ইসলামের সাথে গিয়ে মিলছে। এখন এই সরকার আসার পরে দেখি তার আবার একটু ভুল পাল্টায় গেছে, সে আবার এখন একটু ভালো ভালো কথাবার্তা বলতেছে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। সে এখন একটু ভালো ভালো কথা, তার কথাবার্তাগুলো, এখনকার কথাবার্তাগুলো অপেক্ষাকৃত ভালো। এটা সে কেন বলতেছে এটা আমি বুঝতেছি না, হঠাৎ তার এইরকম বোধোদয় কেন হইলো? কয়েকদিন আগেও সে বলছে যে জঙ্গিরা নাকি মানে মুক্তিযোদ্ধা। হ্যাঁ, কয়েকদিন আগে পত্রিকাতে আমরা দেখছি এই লোকের বক্তব্য যে জঙ্গিরা নাকি মুক্তিযোদ্ধা, পত্রিকা অফিসে বোমা মারা দরকার, এগুলো নানা উৎকট কথাবার্তা বইলা সে মানে হাসাহাসি ফালাইছে। এখন এসে দেখতেছি সে একটু ভালো ভালো কথাবার্তা বলতেছে। এখন আবার সে মানে সেকুলারিজমের কথা, সব ধর্ম সব মত থাকবে, ঐক্য হবে, এই ধরনের কথাবার্তা কিছু বলতেছে। কিন্তু এই লোকের তো মানে আমি তো যেটা দেখছি, এই লোকের যত ভালো কথাই বলুক, এই লোকের তো ক্যারেক্টার তো 2 দিন পর আবার যদি আরেক কথা বলে, আমি তো বুঝতে পারতেছি না, তো মুফাসসিল ইসলামের মতো মনে হইতেছে আমার কাছে। কবে কি বলে তার কোনো ঠিক ঠিকানা নাই। রাইট। এবং ইসলামিস্টদের সাথে কিন্তু ওনার কনফ্রন্টেশন অলরেডি শুরু হয়ে গেছে, মানে আপনি খেয়াল করছেন কিনা জানি না, ওনার ফেসবুকে কোনো পোস্টে যাবেন দেখবেন যে মানুষজন ওকে গালিগালাজ করতেছে অলরেডি। অথচ সেই বেচারা হচ্ছে একটা কথা রিপিট করে যাচ্ছে যে কি প্রকৃত ইসলাম তুমি জানো না, আমি জানি। এটাই আসলে এরকমই চলছে। তো হ্যাঁ, যে লোকগুলা তাকে ইসলাম পেশ জানে, করতো তারাই তাকে গালি মারছে। উনি এখন প্রকৃত ইসলাম জানে, উনি প্রকৃত ইসলামের যে ঠিকাদার হয়েছে উনি। আলেমরা প্রকৃত ইসলাম জানে না, সৌদি আরবের কেউ প্রকৃত ইসলাম জানে না, উনি এখন ঠিকাদার হয়েছে ইসলামের। ভালো। রাইট আসিফ ভাই। আসিফ ভাই, লেট মি চেঞ্জ টপিক। আপনি ওই আসাদ নূরের সাথে ওখানে বলছিলেন যে যে ইউরোপে, জার্মানিতে হচ্ছে আপনার হচ্ছে মানে মানে অনেক হচ্ছে মানে ওয়ার্ক অনেক বেশি, মানে মানে ওয়ার্ক লাইফ মানে অনেক সময় কম থাকে আর কি। কিন্তু আমি যতটুকু জানি ওখানে তো ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুব ভালো, বা জ্যাম খুব থাকেই না বা খুব কম থাকে। তাহলে মানে এমনটা কেন? মানে আমি যেটা বোঝাতে চেয়েছি যে আপনার সবকিছু ঘড়ির কাঁটা ধরে করতে হবে। যেমন ধরেন আপনার একটা ক্যালেন্ডার থাকবে, সেই ক্যালেন্ডারে আপনি আগামী 6 মাস পরে শনিবার দিন বিকাল 3টার সময় কি করবেন, সেটা কিন্তু আপনার ওই 6 মাস আগে আপনার ওই ক্যালেন্ডারে সেট করা আছে। হ্যাঁ, এবং আগামী 1 বছরের ক্যালেন্ডার আপনার সবসময় ভর্তি থাকবে। হ্যাঁ, আপনি 1 বছরের ক্যালেন্ডার বের করবেন, বের করে কত তারিখে কত, মানে আমাদের ঢাকাতে যেরকম ছিল যে 5 জন বন্ধু একত্র হয়েছি চবিরহাটে, একজনের মাথায় ক্যারা উঠলো, বললো যে চল দোস্ত চিটাগাং ঘুরে আসি। হ্যাঁ, শুটকি দিয়া ইয়া খাইতে ইচ্ছা করতেছে, চল তো। আমরা বললাম আচ্ছা চল। তখন আমরা গিয়ে রাতে গিয়ে ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে গিয়ে সকালে গিয়া চিটাগাং পৌঁছায় আমরা দুপুরের ভিতরে মানে শুটকি টুটকি দিয়া খায়াটা রাইতে ফেরতে চলে আসলাম বাসায়। হ্যাঁ, এই যে এই জীবনটা বাংলাদেশে আমি কাটাইছি, এরকম জীবন তো এখানে নাই ভাই। এখানে যে জীবন সেটা হচ্ছে এই যে এখন আমি এই কয়েক ঘন্টা কতক্ষণ আমি লাইভ করব, লাইভ করার পরে আমার মানে ইয়াটা কি, আমার অ্যাপয়েন্টমেন্টটা কি, সেই অ্যাপয়েন্টমেন্ট ইয়াটা চেক করতে হবে। কালকে সকালে আমার কি কি কাজ আছে, ভোর 6টার সময় উঠে আমার কি কি কাজ করতে হবে, সেই জিনিসগুলো একদম সুন্দর করে সাজানো আছে। আমি তো এমন কোনো জায়গা ফাঁকা নাই যে জায়গা যদি ফাঁকা থাকেও তাহলে হয়তো 2-1 দিনের ভিতরে সেটা ফিল আপ হয়ে যাবে, আরেকজন এসে একটা বলে দিবে যে এই দিনে এই তারিখে এই সময়ে আমার কি কাজ আছে, তখন আমি সেটা ভরে দিব সেখানে। তো এইখানে তো এই সময়টা আমার কাছে নাই যে আমার সেই যে, হ্যাঁ এইখানে এই সময়টা আছে। জার্মানিতে যে জিনিসটা করা হয়, শনি রবিবার কোনো কাজকর্ম করা হয় না, কাজকর্ম কেউ করে না। কিন্তু শনি রবিবার তো আপনার বাসার কাজগুলো করতে হবে। আপনার যদি মনে করেন বাসার সামনে একটা বাগান আছে, সেই বাগানের যে ঘাস জন্মাইছে সেই ঘাসগুলো আপনার নিজের কাটতে হবে। আপনার যে বাসাটা পরিষ্কার করতে হবে, বাসাটা ধুইতে হবে। এখন আপনার বাসাটা মানে ইয়া দিয়ে ক্লিন করতে হবে, মেশিন দিয়ে আপনার ক্লিন করতে হবে, মানে হার্ড ক্লিন করতে হবে আপনার ফ্লোর। এখন তারপরে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে যারা বাংলাদেশি তারা মনে করেন রান্নাঘরে যেই তরকারি রান্না করি, সেই তরকারি রান্না করলে রান্নাঘরে আপনার রান্নাঘরের দেয়ালে ছোট ছোট ইয়া পড়ে, তেলের
পরে, হ্যাঁ? আপনার Right. যে ইয়াগুলো আছে সেগুলাতে ছোট, ছোট তেলের ইয়া পড়বে। সেটা আপনার প্রত্যেক সপ্তাহে আপনার ক্লিন করতে হবে। যদি প্রত্যেক সপ্তাহে ক্লিন না করেন তাহলে কিছুদিনের মধ্যে একটা গন্ধ, একটা উৎকট একটা গন্ধ দেখা দিবে। কারণ জার্মানরা হচ্ছে গিয়ে খায়-দায় কম, ওরা রান্না-বান্না করে কম। পোড়ায় খায় ফেলে, একটা জিনিস পোড়ায় খায় ফেলে। কিন্তু আমাদের ফুড হ্যাবিট হচ্ছে অনেক মসলা-টসলা দিয়ে, আদা রসুন দিয়া খুব সুন্দর কইরা কষায় মাংসটা রান্না করা। এই জিনিসটা এরা করে না, এবং এদের কারণে আপনার যে মানে রান্নাঘরটা মেইনটেইন করা সেটাও একটা আপনার জন্য একটা খুবই ডিফিকাল্ট একটা কাজ। আপনার মানে ইয়াগুলা প্রত্যেকটা জিনিস এখানে এইভাবে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে আপনার সময় দিতে হবে। সময় দিয়ে আপনার সেই কাজগুলা করতে হবে, এবং এখানে কোনো কাজের লোক নাই। সব যা করার নিজের করতে হবে। তাহলে আমি তো আসলে কোনো টাইম পাবো না। কোনো টাইম আর তাছাড়া এগুলার বাদেও একজন জার্মান মনে করেন এই অফিসের কাজ করার পরে সে রিল্যাক্স করলো, বিয়ার খাইতে খাইতে বসে গেল এক জায়গায়, হ্যাঁ? আর আমি তো এক্সট্রা কাজ করি। আমার তো এই যে লাইভ গুলা আছে, আমার পড়ালেখা আছে, আমার একটা ওয়েবসাইট আছে, তারপরে হচ্ছে কি আমার মানে বইপত্র লেখার কাজ আছে, অনেক কাজ আমার, এডিশনাল কাজ আমার থাকে অনেক কিছু, যেই কাজগুলো একজন নর্মাল জার্মানের করতে হয় না, আমার করতে হয়। তাহলে আমি ভাই টাইমটা কোথায় পাবো? Sure. জি ভাই, মেক সেন্স। আসিফ ভাই, তাহলে আমি শেষ কোশ্চেন করে শেষ করতে চাই যে গিভেন অল দ্যাট, আপনি কি কাউকে জার্মানি মুভ করা রেকমেন্ড করেন, গিভেন দ্য ইকোনমি, জব অপরচুনিটি, হাই ট্যাক্স, এসব কিছু বিবেচনা করে? যদি মানে সোশ্যাল সিকিউরিটি এবং একটা পিসফুল লাইফ কেউ লিড করতে চায়, একটা পিসফুল লাইফ হবে, আমি মানে কোনো ইসের ভিতরে যাব না, নিজের জীবনটা, নিজের পরিবারের জীবনটা খুব সুন্দরভাবে নির্বিঘ্নে আমি কাটাবো, তাহলে জার্মানি বা ইউরোপিয়ান এই দেশগুলা অত্যন্ত ভালো, খুবই চমৎকার। কিন্তু যদি আপনার অনেক টাকা কামানোর ইচ্ছা থাকে, যে আপনি যদি মনে করেন যে আমি অনেক টাকা পয়সা আমার ইনকাম করতে হবে, আমার বিলিয়নিয়ার হইতে হবে, তাহলে আপনি এদিকে আইসেন না। এই দেশে আসলে আপনি বিলিয়নিয়ার হইতে পারবেন না, কারণ সরকার এত ট্যাক্স কেটে নিবে আপনার কাছ থেকে, আপনি আর কিছু দাঁড়াইতে পারবেন না। হ্যাঁ, সরকারের এসে আপনি মানে সারাক্ষণ একটা মানে ব্যতিব্যস্ত থাকবেন, ট্যাক্সের ঝামেলা আপনি সবসময় একটা ব্যতিব্যস্ত থাকবেন, আপনি আসলে দাঁড়াইতেই পারবেন না, মানে বড় লোক হইতে পারবেন না। যদি অনেক টাকা ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে আমেরিকাতে চলে যান বা অস্ট্রেলিয়াতে চলে যান, এই দুইটা দেশ টাকা ইনকাম। হ্যাঁ ভাই, ফরাজ ভাই কি বললেন? দুবাই ভাই, দুবাই যেতে পারে। হ্যাঁ, দুবাই যেতে পারেন। দুবাইতে আসলে হ্যাঁ, দুবাইতে টাকা পয়সা আছে, কিন্তু মানে আমাদের লেভেলের লোকদের আসলে সেরকম আছে কিনা সেটা জানি না, কিন্তু আমার সেই আইডিয়া নাই, কিন্তু আমি জানি যে দুবাইতে অনেক টাকা পয়সা মিলিয়নিয়ার টিলিয়নিয়ার নাই ভাই, বাট ভালো টাকা পয়সা কোটিপতি আছে ভাই। দেশি টাকায় কোটিপতি অবশ্যই আছে। হ্যাঁ হ্যাঁ, দেশি টাকা কোটিপতি এটা তো ভাই বেশি টাকা না, দেশি টাকায় কোটিপতি আর কয় টাকা। কিন্তু বিলিয়নিয়ার হইতে হইলে আমার মনে হয় যে আমেরিকা হচ্ছে সবচেয়ে ভালো জায়গা, আমেরিকাতে চলে যেতে পারেন। আর হচ্ছে গিয়ে অন্যান্য যে সোশ্যাল সিকিউরিটি, আপনার যে সিকিউর জীবন, আপনার যে কোনো টেনশন ফ্রি জীবন, এইগুলোর জন্য আপনি এই ইউরোপিয়ান এই মানে জার্মানি বা এই দেশগুলোতে আসতে পারেন। মানে আপনার জীবনে আর কোনো চিন্তা নাই। ধরেন আপনার অ্যাক্সিডেন্ট হইলো, বা আপনার মানে চাকরি নাই, আপনি বেকার, বা আপনি মনে করেন আজকে আপনার পা ভেঙে গেল, পা অ্যাক্সিডেন্ট হয়, আপনি পড়ে আছেন 3 মাস বিছনায় পড়ে আছেন, এইগুলা যদি মানে দুর্ঘটনা হলে আমার কি হবে, এইগুলা নিয়ে আপনার কোনো আর টেনশন নাই। আপনি জাস্ট বিন্দাস জার্মানিতে এসে বসে থাকবেন, বিন্দাস থাকবেন, এগুলো নিয়ে আর কিছুই হবে না আপনার। কিন্তু আমেরিকাতে গেলে এগুলো নিয়ে সমস্যা হবে। আমেরিকাতে গিয়ে যদি আপনি টাকা কামাইতে না পারেন, এবং আপনি যদি একটা অ্যাক্সিডেন্ট করে বসে যান, তখন কিন্তু আপনি ফকির। হ্যাঁ, তখন কিন্তু আপনার একেবারে অবস্থা খুবই কেরাসিন হবে, যদি না আপনার ওই হেলথ ইন্স্যুরেন্স ভালো থাকে। না থাকলে আপনি একদম ফকির হয়ে যাবেন। তো আমেরিকাতে গেলে লাভও আছে, আবার লসও আছে। লসও আপনার মাইনে নিতে হবে। আর ইউরোপের জীবন হচ্ছে স্টেবল জীবন, আপনার পিসফুল জীবন, নির্বিঘ্নে আপনি কাটাবেন। কাউরে আপনি বিরক্ত করবেন না, কেউ আপনার বিরক্ত করবে না, আপনি আপনার জীবন ভালোভাবে কাটাতে পারবেন। জি, বুঝতে পারছি আসিফ ভাই, থ্যাংক ইউ। থিওলজিক্যাল আলাপ থেকে আজকে আপনার কাছে ইমিগ্রেশন অ্যাডভাইস দিলাম। সরি অ্যাবাউট দ্যাট। দ্যাটস অল ফর টুডে। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, তাহলে বিদায় জানাই আপনাকে। জি ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরের জনকে যুক্ত করি। অ্যাম্বাসিডর অফ জার্মানি। অ্যাম্বাসেডর অফ ইউরোপ, আমি পুরা ইউরোপ বলছি ভাই, আমেরিকা বলছি। আচ্ছা আচ্ছা। ইউরোপ আমেরিকা পুরা।
ঠিক আছে, তাহলে পরের জনকে যুক্ত করি, দেখি। আবু মুহসিন, আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আবু মুহসিন, আপনাকে যুক্ত করা আছে, বলেন, কথা বলেন। না, ধন্যবাদ। আবু মুহসিন, হ্যাঁ বলেন বলেন। কেমন আছেন আসিফ ভাই? এই তো ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। হ্যাঁ, আমি ভালো আছি। আমি আসলে আপনাদের এই এই বক্তব্যগুলো অনেক আগে থেকে শুনি, প্রায় 2-3 বছর হয়েছে অলমোস্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আসলে বলেন একটু কোনটা। আমি আসলে একটু কনফিউজ। আমি একজন হাফেজ প্লাস কোরআনের অনুবাদও করেছি, মাদ্রাসায় জামাতখানে পড়েছি, প্লাস আমি জেনারেল লাইনেও পড়ি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো, তাহলে তো মানে আমি খুবই একটা চমৎকার। কনফিউশনের ভিতরে আছি, তাহলে আপনি আগে আমাদেরকে একটু বুঝছেন বলেন ভাই? যে আমরা, তাহলে আবু মোহসিন ভাই, আপনি আগে আমাদেরকে একটু বলেন যে আমরা কোন কথাটা বলছি মিথ্যা কথা, সেটা আগে একটু বলেন। না, আপনারা তো রেফারেন্স বা প্রমাণ ছাড়া কোনো কথা বলেন না। আমি আমি জানি না, নাস্তিকদের সম্পর্কে আমার ভালোই ধারণা আছে যে তারা যুক্তিবাদী এবং তার প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। এটা আমি 100% বিশ্বাস করি এবং আমি ভালোভাবে জানি, অনেক ঘাটাঘাটি করেই জানি। এখন কোরআনের ভিতরে যেগুলো আমরা পড়ি, কিছু কথা ভালো আছে আর কিছু আছে যে হ্যাঁ মানবতাবাদের ক্ষেত্রে বা হিউম্যানিটির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওটা সমস্যা, বা সেই সময়কার মানুষের চিন্তা চেতনা যেমন ছিল সেভাবেই লেখা। বর্তমানের যে চিন্তা, তাহলে এখন কি মানুষ তাহলে কি এখন আপনি বলতে একটা, চাচ্ছেন তাহলে কি আপনি বলতে চাচ্ছেন কোরআনটা যে লিখছে তারা সেই সময়ের মানুষ ছিল, এটা বলতে চাচ্ছেন? আমার কাছে ওরকমই মনে হয়। ও, তাহলে তো আর আপনি কোরআন যে আল্লাহ লেখছে এটা তো আর আপনি তাহলে বিশ্বাস করেন না। আমি সূরা কাহাফটা যখন পড়লাম, সূরা কাহাফের মনে করেন 20 নম্বর 15 নম্বর বা 20 নম্বর পৃষ্ঠায় ওই যে একটা ঘটনা আছে যে একটা বালককে হত্যা করে, হ্যাঁ, ঠিক আছে? খিজির যে মুসা হ্যাঁ, আর খিজির যে খিজির, যাইতেছিল, তখন খিজির একটা হ্যাঁ হ্যাঁ, বালককে পরীক্ষা হত্যা করার করে। জন্য হ্যাঁ, খিজির একটা বালককে হত্যা করে। তখন তখন আমি মানে আমি তখন নিজেকে প্রশ্ন করলাম যে একটা বালককে হত্যা করলো, এই বালকের তো কোনো দোষ নেই, এই হত্যা করলো কেন? এবং এই বালককে কাফের হিসেবেই সৃষ্টিগতভাবে সে কাফের ছিল, তাকে কাফের হিসেবে সৃষ্টি করা হয়েছিল। এটা হাদিসে আছে। এটা কি পড়ছেন আপনি? হ্যাঁ ভাই, এটা কি হ্যাঁ পড়ছেন আপনি হ্যাঁ যে হ্যাঁ, ওই বালকটা যে জন্মগতভাবে কাফের ছিল? জন্মগত ভাবে কাফের ছিল, এটা তো তাফসিরে পড়িনি। বাকি তাফসিরে পড়ছি, আমি আবার আবার ঘাটাঘাটি করছি, বেশ কয়েকটা তাফসির পরে পড়ছি। তাফহিমুল কোরআনে পড়লাম, ওখানে লেখা আছে, তাফহিমুল কোরআন যিনি লিখছেন মওদুদী সাহেব, উনি বোঝাতে চাইতেছেন যে বালককে যে হত্যা করছে সে খিজির আসলে কোনো নবী না, খিজির আসলে একজন ফেরেশতা, অর্থাৎ মৃত্যুর যে ফেরেশতা যাকে ওই মালাকুল মউত বলে, এরকম কিছু একটা বোঝাইতে চাইছেন। কিন্তু অন্যান্য মুফাসসির এটার সাথে পুরোপুরি একেবারে মানে বিরোধী। অন্য সব মুফাসসির একমত যে খিজির একজন নবী ছিল এবং তাকে এরকম হত্যা করছে। ওই বালককে কেন হত্যা করছে সেটাও তারা ব্যাখ্যা করছে, যে ওই বালক ভবিষ্যতে খারাপ হবে, খারাপ হয়ে তার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে, মা বাবাকে হত্যা করবে, এরকম কিছু আছে। তো আমার কথা হলো যে ফিরাউন তো মনে করেন প্রায় 50 থেকে 80 হাজার শিশু হত্যা করছে, ওই আমরা কোরআনের তাফসীর অনুযায়ী জানি। ফিরাউনকে ছোটবেলায় ওরকম কোন নবীকে দিয়ে হত্যা করে দিলে ভালো হতো না? 50 থেকে 80 হাজার শিশু বেঁচে যেত। এরকম মনে করেন অনেক প্রশ্ন আসে, ঠিক আছে? আমি হ্যাঁ, ভাই আমি আপনাকে তাহলে সেই রেফারেন্সটা একটু দেখাই, যেখানে বলা আছে যে এই বালকটা জন্মগতভাবে কাফের ছিল, এবং আরো অনেক রেফারেন্স আছে যে জন্মগতভাবে কাফের, এরকমের আরো অনেকগুলা রেফারেন্সই আছে আমাদের কাছে। তাহলে আমি একটু দেখাই আপনাকে, দাঁড়ান। আহ, এই হাদিসটা কি আপনি একটু আমাদেরকে পড়ে শোনাবেন ভাই? দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। সহিহ হ্যাঁ, মুসলিম হাদিস একাডেমি, তাকদীর, প্রত্যেক শিশু ইসলামের স্বভাবের উপর জন্মানোর মর্মার্থ এবং কাফির ও মুসলিমদের মৃত্যু শিশু বিধান। আব্দুল্লাহ ইবনু মাসলামা ইবনু
কানাব রহমতুল্লাহ আলাইহি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় যে ছেলেটিকে খাজির আলাইহিস সালাম আল্লাহর আদেশ হত্যা করেছিলেন তাকে কাফিরের স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছিল। যদি সে জীবিত থাকতো তাহলে সে তার পিতামাতাকে অবাধ্যতা ও কুফরি করতে বাধ্য করতো। এটা তো জানা ছিল না, আচ্ছা, কাফিরের স্বভাব জানলাম এই দিয়ে যে আল্লাহ এখন। পাক তাকে ধন্যবাদ। আল্লাহ পাক তাকে কাফেরের স্বভাব দিয়ে সৃষ্টি করছিল। আরো একটা হাদিস পড়ি, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 5949 নম্বর হাদিসটা পড়ি। এটা অনেক বড় হাদিস, আমি আপনাকে জাস্ট শেষ অংশটুকু পড়তে বলবো, এটা অনেক বড় হাদিস। এই যে লাস্টে একটা লাইন আছে, দেখা যাচ্ছে ভাই লাস্টের লাইনটা? হ্যাঁ হ্যাঁ। আর এখানে কি বালকটি লেখা? সৃষ্টি আর বা আর বালকটি সৃষ্টিতে ছিল জন্মগত কাফির। তার আচ্ছা মা বাবা তাকে বড়ই স্নেহ করত। আচ্ছা, এই যে বালকটারে যে কাফের হিসেবে জন্ম দিল আল্লাহ, এবং জন্ম দিয়া খিজেরে দিয়া মেরে ফেলাইলো, এইখানে ছেলেটার দোষটা কি একটু বলেন তো? আমার মনে তো ওই প্রশ্নটা যে ছেলেটার দোষ কি? ওর কি দোষ? ওকে তো কোনো সুযোগই দেওয়া হলো না। ওকে, মানে ও হুদাহুদি তো খারাপ কাজ হুদাহুদি করার মেনে পরে না নিল। ওর। আচ্ছা, এটা তো যেমন মানে এটা তো পুরোটা আমার কাছে একটা ফাইজলামি বলে মনে হচ্ছে। এবার আপনি আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনান। এটা হচ্ছে মিশকাত শরীফের আধুনিক প্রকাশনী প্রথম খণ্ড পৃষ্ঠা 128 110 নম্বর হাদিসটা একটু পড়ে শোনান ভাই আমাদেরকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার পূর্ব স্বামীর ঐরস্যজাত দুইটি সন্তান সম্পর্কে জিজ্ঞেস করলেন। যারা জাহিলিয়াতের যুগে মারা যায় তারা জান্নাতি কি জাহান্নামী? হুজুর জবাবে বললেন তারা জাহান্নামী। হযরত আলী বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজার বাচ্চাদের ব্যাপার শোনার পর চেহারায় বিষণ্ণ ভাব দেখে বললেন, তুমি যদি তাদের অবস্থান দেখতে তাহলে তুমি ওদের বাচ্চাদের থেকে বিতৃষ্ণ হয়ে পড়তে। এরপর হযরত খাদিজা জিজ্ঞেস করলেন, আপনার ঔরসে আমাদের সব সন্তান জন্মগ্রহণ করে মারা গেছে, কাসেম আব্দুল্লাহ, ওদের অবস্থা কি? হুজুর বললেন তারা জান্নাতে আছে। তারপর হুজুর বললেন, মুমিন ও তাদের সন্তানরা জান্নাতে এবং মুশরিক ও তাদের সন্তানরা জাহান্নামে। এরপর তিনি তিলাওয়াত করলেন অনুবাদ, যারা ঈমান এনেছে আর তাদের সন্তানরা তাদের অনুসরণ করছে, আমি তাদের সন্তানদের জান্নাতে ওদের সাথে রাখবো। সূরা তূর। আচ্ছা ভাই, এই হাদিসটা পড়ে আপনি কি বুঝলেন ভাই? এখানে আমরা ইসলামের কি শিক্ষাটা পেলাম এখান থেকে ভাই, বলেন তো? এরকম তো মানে অশিক্ষা তো অনেকে আছে। আমি তো আর কম মানে পুরো নবীজি জীবনী ধরেন একাধিকবার পড়ছি, 20-30 বার বললেও কম হবে। হ্যাঁ, অনেকগুলো জীবনী পড়া আমার। বিশেষ করে আর রাহিকুল মাকতুম আমি মনে করেন একটা কম্পিটিশন পর্যন্ত করছি। এটা একেবারে নোট করে 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 একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় সব বারবার আচ্ছা মনে করেন আর আমাকে থামে রাহিকুল, যেতে হয়েছে। ভায়োলেন্স। আচ্ছা আমি একটু টেস্ট করে দেখি তো আপনি আর রাহিকুল মাকতুম কিরকম পড়ছেন, আপনি একটু আমাদেরকে বলেন তো। মক্কা বিজয়ের পরে নবী মোহাম্মদ ইসেরে পাঠাইছিল, খালিদ বিন ওয়ালিদ রে খালিদ, পাঠাইছিল মূর্তি মূর্তি ধ্বংস করতে। ওই অংশটাতে কি কি বলা আছে একটু বলেন তো দেখি। উজ্জা ওই যে দেবীর খালিদ মূর্তি এক জায়গায় ধ্বংস যায় করতে বলেছিল। হ্যাঁ ওই মানে একটা মূর্তি ধ্বংস করতে বলছিল, ধ্বংস করে তারপর আসে। আসার পরে বলে যে তুমি কি ধ্বংস করছো? বলছে হ্যাঁ। বলছে না তুমি ধ্বংস করো না, আবার যাও। আবার গেছে, হুম। আবার যাওয়ার পর তারপরে যে একটা উলঙ্গ নারীকে হত্যা করছে, তো বলছে যে হ্যাঁ আমি হত্যা করছি। এবার তো নবী বলছে হ্যাঁ এবার ঠিক আছে। এটাই ছিল। তারপর ওইখানে পরের প্যারাতে আছে যে 300 জন লোকরে পিছন ধরে বাইন্দা তারপর যে খালিদ বিন ওয়ালিদ তার সবাইরে জবাই করছিল, এটা পড়ছেন? হ্যাঁ এটা পড়ছি। এটা নিয়ে তো নবীজি বলছে যে আল্লাহ এটার জন্য এটার জন্য এটার দায়ভার আমার। বাহ, বাহ, আরে বাহ, আল্লাহ নবী দায় মুক্ত হয়ে গেল না? 300 জন লোকরে মেরে ফেলাইলো হুদাহুদি, কোনো কারণ ছাড়া, একেবারে বেহুদা। 300টা লোকরে মেরে ফেলাইলো পিছন বাইন্দা, 300টা লোকরে মেরে ফেলাইলো। এগুলা পড়লে ভাই কেমন লাগে বলেন তো? মনে করেন আপনার সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে, মনে করেন কেমন ঘটনা এগুলা? সি 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 সি, ভাই বলেন তো শোনেন, ভাই। আমি এগুলো পড়ে পড়ে ঠিক আছে আমার মনে হয় যে আমি মাঝে মাঝে মনে হয় যে পাগল হয়ে যেতেছি মনে হয়। ঠিক আছে, আমি নিজেকে মনে হতো আমি মনে হচ্ছে আস্তে আস্তে পাগল হয়ে যেতেছি।
কারণ মানে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, বঙ্কিম চট্টোপাধ্যায়, যদিও আমি মাদ্রাসায় পড়ছি কিন্তু এদের বই আমার প্রচুর পড়া হয়েছে। সাথে হুমায়ুন আজাদের আমার অবিশ্বাস পড়ছিলাম, আহমদ ছফার বই অনেক পড়তাম। তো দেখা যাচ্ছে এদের বই পড়ার কারণে আমার ভিতরে একটা ভিন্ন ধরনের চিন্তা ভাবনা সৃষ্টি হয়েছে। দেখা যাচ্ছে আমি একটু মানবতাবাদী ধরনের হয়ে গেছি। আমি মাদ্রাসায় পড়ি কিন্তু তারপর আমি কোনোদিন গরু জবাই করিনি, আমার ভালো লাগে না, রক্ত রক্তে ভালো লাগে না, মানে এই জিনিসটা আমার ভালো লাগে না, ওটা আমি কোনো উপভোগের বিষয় মনে করি না, ঠিক আছে? এটা আর কি। তো এই যে মনে করেন যে আমি সংসার সবসময় ভুগি, একবার মনে হয় ঠিক আছে, আবার মনে হয় না, এই থেকে যায় মাঝে মাঝে, যখন এই যে সব জিনিস পড়তে পড়তে ওই জায়গায় যায়, ওই জায়গায় যায় আমার বিবেক বাধা দেয়, দূর ভালো লাগে না, রে পড়বো না, আমি কি পড়তেছি ভালো লাগে না। একজন হিন্দুর আমি শুভকামনা জানাতে পারবো না, তার ভালো চাইতে পারবো না, তার সাথে বন্ধুত্ব করতে পারবো না, তার সাথে ভালো ব্যবহার করতে পারবো না, এটা কি? একটা মানুষের সাথে আমি ভালো ব্যবহার করতে পারবো না, এটা কি? আমারই মনে করেন যে আগের থেকে, অনেক আগের থেকে এগুলো। আমি বর্তমানে একটা মসজিদে চাকরি করি, হুম। কিন্তু বিকল্প কোনো বিকল্প কোনো ই যদি থাকতো মানে তাহলে আমি এটা বাদ দিয়ে দিতাম। কারণ আমি চাই না যে না এদেরকেও ধোকা দেওয়া বা এদের খারাপ হয়, নামাজ হয় না, না হয় কি মানে এরকম একটা ইয়ে কাজ করে। এটা যেহেতু আমার ভালো লাগে না, এটা থেকে আমি বের হয়ে যাই। কিন্তু মানে সিচুয়েশনের কম, আমি পারি না, ঠিক আছে, কোনো ওয়ে নাই। ঠিক আছে, মানে আমি, শুনলাম আপনার কথা। হ্যাঁ, বলেন, আর কি কিছু বলবেন আপনি? হ্যাঁ ভাই, আহ আরেকটা হলো ভাই, আমার মনে হয় যে ওই যারা কথা বলতে আসে ওদের সাথে ওই ওরা গালিগালাজ করলেও গালিগালাজ না করো, ওদেরকে মনে করেন যে গালিগালাজ কেউ করলে তাকে ওই বের করে দেওয়া, আমি মনে করি এটা আর কি। ভাই, বের করে আমি দিলে আমি এরা যেটা ভাবি, এরা কি করে? বের করে দিলে এরা কি করে? পরের লাইভে আবার আইসা প্যান্ট খুলে ফেলায়। হ্যাঁ, আইসা লাইভে ঢুইকা একটু প্রথমে একটু ভালো না ভালো না, কথা এর বলে মানে তারপর হট করে প্যান্ট সমস্যা খুলে বুঝছেন, ফেলায়। আমি বলি দেখেন, আমি মনে করি যে মানুষ ভালো আর খারাপ হয়, মানুষের ভিতরে দুই ধরনের মানুষ ভাই হয়, ভালো খারাপ হয়। মাদ্রাসার থেকে শিখছে যে ধর্ম হুজুর কি, বকা দিছে, রাতের বেলা হুজুরের সামনে যে প্যান্ট করে হালাইলাম, তাহলে পরের দিন আর হুজুর বকা দিবে না, এরকম কি? ওইগুলা ওইগুলা অসভ্য ধরনের, চরম ধরনের অসভ্যতা। আর হচ্ছে ওই যে চিন্তাটা ওর ভিতরে, মনে করো যে ও তো একটা জিনিস কি দেখেন, আমি বলি মাদ্রাসায় যারা পড়ে এরা কিন্তু আসলে নিজের মাথা দিয়ে চিন্তা করে না, কিন্তু চিন্তা করে হুজুরের চিন্তা দিয়ে। হুজুর বললো যে এটা সঠিক, ব্যাস এটা সঠিক, জি হুজুর। ওটা ভুল, জি ওটা ভুল, জি হুজুর। তো জি হুজুরের উপরে আছে ও, ও নিজের মাথা তো খাটাতে পারতেছে না। ওই যে দেখেন না, ওয়াজ পায়জামা শোনে খুলতে বেশি বললো কি জি হুজুর। পড়ে কম, ওয়াজ শোনে বেশি পড়ে কম, বই পড়ে কম, পড়ে তো জানে না, এ তো সব ওই শুনেও হুজুর, শুনে মুসলমান। এই জন্য আরো বেশি সমস্যা। মনে করেন একটা মানুষ পড়ছে, তার ইমান যতটুকু মজবুত হয়, যে শোনে তার ইমান হয় ডাবল মজবুত, কারণ ও তো জানে না আসলে বাস্তবতাটা কি, কতটুকু সঠিক, সঠিক কতটুকু কি। ওই যে জিহাদ করার জন্য ওরা রাস্তায় নেমে যায়, লাফ দিয়ে নেমে যায়, যেগুলো যে চিল্লাচিল্লি করে মিছিলে নামে, ওরা কি জানে? ও নিজেও জানে না কি জন্য মিছিল করতেছে, ভালোভাবে জানে না হয়তো, ওইটা আর কি হয়। এরপর আমি মনে করি যে মানে কারোর সাথে, যেমন আমি একটা দেখছিলাম এর আগে, একটা লাইভ দেখছিলাম, আপনি ছিলেন, তসলিমা নাসরিন ছিল, আর হচ্ছে ওনার নাম কি আরিফুর রহমান ছিল। আরিফুর রহমানকে আমার আগে থেকে অনেক ভালো লাগে, উনি খুবই ভদ্র এবং ওনার ব্যবহারটা খুবই ভালো। মানে আমাকে ধরেন আচ্ছা, যে আপনি বললেন, আমাকে যেমন ওই যে অনেকে মানে আমাদের ইসে যেরকম বলে যে একজন মুসলমান হলো সর্বশ্রেষ্ঠ পৃথিবীর ভিতরে, আর একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক এরা সবচেয়ে খারাপ। তা আমি বলি ভাই, বাস্তবতার সাথে তো আমার চিন্তা, আমার মাথা বলে যে মেলে না তো। অনেক নাস্তিকদের দেখি আমি, যে আমার চেয়ে ভালো সে, আমি নামাজ পড়লেও সে আমার চেয়ে ভালো, সে সৎ, সে সত্য কথা বলে, ভালো ব্যবহার করে, সে মানুষের উপকার করে, কার ক্ষতি করে না, তাহলে আমি তাকে খারাপ বলি কি বলবো? তুমি একজন মুসলমান, তুমি খুন করো, চুরি করো, ডাকাতি করো, হত্যা করো, ধর্ষণ করো, কিন্তু ভেজাল দাও, কিন্তু আমরা তো অন্য কিছু জানি, ইয়া ভাইয়া, আবু মুহসিন ভাইয়া, আমরা তো জানি আল্লাহর কাছে হচ্ছে সে ভালো যে চুরি ধর্ষণ ডাকাতি সবকিছু করার পর 5 ওয়াক্ত নামাজ যে পড়ে সে আল্লাহর কাছে বেশি ভালো। এই সবই তো আমার হ্যাঁ, মাথা, আমার সাথে মানে মেলে না, এগুলো এগুলো তো আমার টক্কর, মানে এই যে বারবার ধাক্কা খাই, ধাক্কা খেয়ে খেয়ে মনে করেন যে মনে হচ্ছে পাগল হয়ে যেতেছি, এইগুলো আর ভালো লাগে না। এই যে সমস্যা, মাথায় কোনো বিবেকই নাই, মানে কোনো ঘিলুই নাই মনে হয় এদেরকে, আমার এই যে বুঝে না। এই যে ঠিক একটা আছে। হাদিস আছে বুঝছেন, হ্যাঁ, জিনা বলেন, করলেও, বলেন। হত্যা করলেও, আহ
ব্যভিচার করলেও তারপরও একদিন একদিন জান্নাতে যাবে। কনফার্ম জান্নাতি। কারণ আমি কই এরকম সুযোগ যদি দেয় একজন ক্রিমিনালের জন্য কত বড় সুযোগ, যে দূর অন্য ধর্ম পালন করে কি করব, নরকেই যাব, আকাম কুকাম করে তো সেই স্বর্গেই যাওয়া যাবে। খালি একবার কালিমা পড়ো আর শুক্রবারের দিন যায় একটা হাজিরা দিয়ে এসো, 5 মিনিটের হাজিরা, মুসলমান হিসেবে নাম নাম থাকলো। আর আকাম কুকাম ইচ্ছা মতো করো, মসজিদে দান করো, কিছু আকাম করো, হ্যাঁ, মসজিদে দান আল্লাহ করো। তো ভাই আপনার ইসলাম অনুযায়ী আল্লাহ তো মানুষের কাছ থেকে ভালো কাজ চায় না, তার মূল চাওয়াটা হচ্ছে যে সাবমিশন, আল্লাহর কাছে মাথা নত করা, আল্লাহকে আল্লাহ মনে করা, সেটা এক স্রষ্টা মনে করা, এটা হচ্ছে তার মূল চাওয়া। আপনি ভালো কাজ করেন না খারাপ কাজ করেন এটা তো তার মূল কনসার্ন না, তাই না? হ্যাঁ, মানস ভাই, এটাই তো ভালো কাজ, এই যে আল্লাহর কাছে সাবমিট করা, এটাই তো ভালো কাজ। বাদ বাকি তো এগুলো তো কিছু না, ওগুলো কি কিছু হইলো? আসল কাজ বাকিগুলো তো নিতে পারলে দিতে হবে। বাকিগুলো হইলে যে হইলো, না ইব্রাহিম নাই ইব্রাহিম নবীর ইব্রাহিম নবীর ওইটা আর কি, ঠিক আছে, যে নিজের সন্তানকে জবাই করে দাও, আল্লাহ চাইতেছে যা হবে তাই করবা, ব্যাস, কোনো কথা নাই। তাইলে তুমি পাক্কা মুসলিম, পাক্কা মুমিন। এই যে মুমিনের যে চিন্তা, যে বুঝাবুঝির কিছু নাই মিয়া, যা বলছে তাই বিশ্বাস করো, এই বিশ্বাসের কারণে তো মনে করেন যে এদের ভিতরে কোনো লজিক কাজ করে না, লজিক কাজ না করার কারণে এদের জ্ঞান বাড়ে না। এই যে যে ঠিক আছে। কুসংস্কারাচ্ছন্ন, এবং এরা দেখা যায় যে একটা ঘরের ভিতরে থাকে, ওই ঘর থেকে বেরোতে পারতেছে না। হুরের নেশায় আর কিছু দেখে না চোখে, তাই না? ঠিক আছে আবু মহসিন ভাই, আজকে তাহলে আপনাকে আমরা বিদায় জানাই। আপনার সাথে নিশ্চয়ই আরো কথা হবে আমাদের, আপনি আরো বারো যুক্ত হন। তাহলে আজকে কি শেষ করবো আপনার সাথে কথা? হ্যাঁ ভাই, আবার আমাকে আরেকদিন যুক্ত করে, আমি আজকে ওই প্রিপারেশন নিয়ে নেই, কোনো কিছু করি না, আমি অনেক আগে থেকে চেষ্টা করতেছি আপনার সাথে কথা বলার। আহ, আমি আসলে বাড়িটা থেকে বেরোইতে চাই, পাশাপাশি কিছু, মানে আমি একবার ভাবছিলাম যে ঢাকায় যাবো, অন্য কোনো কিছু করবো, ট্রাই করবো, এটা বাদ দিয়ে থেকে বেরো আসবো, আবার ভয় পাই। ঠিক আছে, সমস্যা অনেক, তাহলে বের হওয়ার দরকার এই নেই। যুক্তি। বা যদি যদি মানে সমস্যা থাকে তাহলে বের হওয়ার দরকার নেই। ছোটখাটো ব্যবসা থেকে শুরু করতে পারেন, ছোটখাটো কোনো একটা ব্যবসা দিয়ে শুরু করতে পারেন, যে ব্যবসায় নামতে পারেন কিনা, অল্প অল্প করে শুরু করেন। কোন একটা দোকানে আগে একটু আমি কাজ আসলে শিখেন, ভাই, কাজ মানে শিখে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা আসলে স্কুল কলেজের না, আমি মাদ্রাসায় পড়ছি, কিন্তু আমি একজন, মনে করেন বলতে পারেন একজন পাঠক। ঠিক আছে, আমি বই পড়ি প্রচুর, এই বই পড়তে 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 দেখা গেছে অনেক দূরে চলে গেছি, অনেক ধরনের বই, বিভিন্ন দার্শনিকদের বই, ওই লিও টলস্টয়, বিভিন্ন দেশের, তারপরে ম্যাক্সিম গোর্কির বই পড়ছি প্রচুর। ম্যাক্সিম গোর্কির বই আমার অনেক ভালো লাগে, রবীন্দ্রনাথের ছোট গল্প, তারপরে বিশেষ করে সৈয়দ মুজতবা আলী হইতেছে সবচেয়ে, মনে করেন যে হোমিওপ্যাথিক ওষুধের মতো, আস্তে আস্তে কাজ করে করে চিন্তার পরিবর্তন করায় দেয়। ওনার বই যদি কেউ পড়ে হ্যাঁ, মন দিয়ে, ঠিক সৈয়দ বলেছেন, মুজতবা ঠিকই আলীর, বলেছেন। আমি 100% একেবারে মনে করেন যে যে সে এক সময় সময় সেকুলার হবেই, সেকুলার না হয়ে কোনো উপায় নাই মন দিয়ে পড়লে। হ্যাঁ, উনি এটার কোনো, সাথে আমি মানে একমত। সৈয়দ মুজতবা আলীর মতো লেখক সৈয়দ মুজতবা আলী আসলে আপনাকে জোর করবে না যে আপনি নাস্তিক হয়ে যান, আপনি সেকুলার হয়ে যান, এগুলো বলবে না। ওনার লেখায় এমন একটা কাজ করে যে আপনার চিন্তা পরিবর্তন করে দেবে, আপনাকে আস্তে আস্তে মানবতাবাদী বানায় দিবে, আপনাকে মানুষের প্রতি ভালোবাসার সৃষ্টি করে দিবে। ওনার একটা গল্প আমি পড়ছিলাম, ওই গল্পটা পড়ার পর ওনার প্রতি আমার এত ভালোবাসার সৃষ্টি হয়েছে যে, একটা গল্প ওনার আছে যে একটা ক্লাসের ভিতরে একটা বাচ্চা হচ্ছে ওই মনে করেন যে ওর বাবা নাই, মানে বাবা কি বলে, বাস্টার্ড বলে আর কি, ইংলিশে গালি দেয়, ওই অবৈধ সন্তান ওরকম। ওই ক্লাসের ভিতরে ছিল ওই বাচ্চাটা, তাকে নিয়ে ওই গল্পটা উনি লিখছে, যে ওই বাচ্চাটার সাথে সব বাচ্চারা খারাপ ব্যবহার করতেছে স্কুলে, সবাই বলতেছে ব্যাড 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 বলে খেপাচ্ছে। তো এক পর্যায়ে ওই যে যার কথা সৈয়দ মুজতবা আলী লিখছে, যে ওই লোকটা তখন, উনি ওই ক্লাসের ছাত্র ছিল, উনি তখন ওই বাচ্চাটাকে সাহায্য করছে, বলছে আমি তোমার বন্ধু, তার সাথে বন্ধু হয়েছে। তো সৈয়দ মুজতবা আলী মনে করেন যে কত আগে লিখছে, উনি এই লেখাগুলো যত আগে লিখছে, সেই সময় এরকম চিন্তাও করতো না, বাংলাদেশের এরকম ভাই, ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটে এরকম চিন্তাও করতো না যে একজন জারজ মারজ এগুলো কিচ্ছু না, মানুষ 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 ঠিক বলেছেন, মানুষের আবার ঠিক জারজ কি বলেছেন। আর বৈধ অবৈধ কি, আবু যে ভালো মহসিন ভাই, ব্যবহার আপনার করবে সাথে আমার সাথে, আমি পুরোপুরি তার সাথে একমত। ভালো ব্যবহার করবো। আপনার সাথে পুরোপুরি একমত, এবং আপনার চিন্তা ভাবনা অত্যন্ত ভালো, অত্যন্ত চমৎকার চিন্তা ভাবনা আপনি করেন। আমি মনে করি যে আপনি আবারও পেশার পেশার যে যে ছোটতা নিচুতা আমাদের যে ধর্মেও আছে, এই যে ছোটতা নিচুতা, ভালো পেশা উত্তম পেশা, আমি এগুলো মনে করেন মানি না। আমি মনে করি যে মানুষকে তার ব্যবহার আচরণ, তার সততা, আদর্শ, নীতির কারণে সম্মান করা উচিত, তার
এই বংশগত ওই কালার, ঠিক আছে, ওই রং দেখে বা কোন পেশায় আছে এগুলো দেখে না। আমি এভাবে একটু ভাবি, আমার চিন্তা ভাবনা এরকম, এবং আচ্ছা আমার ঠিক অ্যাটিটিউড আছে এরকম, আমি আবু এরকমই করি। মহসিন ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ভাই, ভালো থাকেন তাহলে। আচ্ছা ভাই, ঠিক ধন্যবাদ। আছে, ভালো আহ, আপনার